নমস্কার সবাইকে। বিদ্যুৎ পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের একটি গল্প, ধূপকাঠি। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। মান্যবর ইস্যু। আমি আপনার সম্পূর্ণ অপরিচিতা। বিনা পরিচয়ে আপনাকে এই চিঠি লিখতে বসেছি। আমার ধৃষ্টতা মার্জনা করবেন, তবে আমার পক্ষ থেকেও একটি বলার কথা আছে। আমি আপনার একটি অপরিচিতা মেয়ের অনুরোধেই তার বক্তব্য আপনাকে লিখে জানাচ্ছি। প্রথমে তার জবানিতেই লিখতে শুরু করেছিলাম, কিন্তু সে এমন অগোছালো এলোমেলোভাবে বলতে আরম্ভ করল যে আমার পক্ষে তা গুছিয়ে লেখা অসাধ্য। তাই আমি তার কাছ থেকে সমস্ত ঘটনাটা জেনে নিয়ে তার বলার কথা সাধ্যমতো বুঝতে চেষ্টা করে আপনাকে এই চিঠি লিখছি। জানি না এতে উদ্দেশ্য কতটুকু সিদ্ধ হবে, তার মনের কথা কতটুকু আপনাকে বুঝিয়ে বলতে পারবো। প্রথমে আমি তাকে বলেছিলাম, তুমি 2-4 লাইন যা পারো লিখে দাও। তোমার নিজের হাতের লেখা চিঠি পেলেই বিমলবাবু খুশি হবেন। কিন্তু রেণু তাতে কিছুতেই রাজি হলো না। এও হতে পারে আপনার সঙ্গে ওর যা সম্পর্ক তাদের ঘটনাটা সব খোলাখুলিভাবে লিখতে ওর লজ্জা করছে। আপনি বোধহয় রেণুকে এবার চিনতে পেরেছেন। আমাদের গ্রামের সেই অনাথা মেয়েটি। বাগবাজারে চৌধুরীদের বাড়িতেই 3 বছর আগে আপনি যাকে রেখে এসেছিলেন। চৌধুরীরা আপনার আত্মীয়। হিসেব করলে যত দূরই হোক ওদের সঙ্গে রেণুর সম্পর্ক একটু বেরোয়ও। সে কথা ভেবেই আপনি ওকে অন্য কোথাও না রেখে কোনো আশ্রমে না পাঠিয়ে চৌধুরীদের ওখানে দিয়েছিলেন। এখন মনে হয় মেয়েটার অন্য কোনো ব্যবস্থা করলেই বোধ করি ভালো করতেন। তাহলে ও খানিকটা লেখাপড়া কি হাতের কাজটা কিছু শিখতে পারত। চৌধুরীদের বাড়িতে তেমন কোনো সুযোগও পায়নি। প্রথমে অবশ্য বাড়ির বৌঝিদের অল্প স্বল্প ফুটফরমাস খাটা বাচ্চা ছেলেদের কোলে নেওয়া, খেলানো, ঘুমানো, খাওয়ানো সবই ওই ছোটোখাটো কাজের ভারী ওর উপর ছিল। সবাই বলেছিলেন, বাড়ির মেয়েদের মতো থাক, তুমি তো আমাদের আত্মীয়, লজ্জা সংকোচের কি আছে। এমন অভ্যর্থনা পেয়ে রেণুর খুব আনন্দ হয়েছিল। বড় তেতলা বাড়ি, বাড়ির ভরা লোকজন, ওর মতো 16-17 বছরের মেয়েই আছে বাড়িতে গুটি চারেক। কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে। সবাই ওকে ভাব জমানোর জন্য, দলে টানার জন্য ব্যস্ত। কেউ নিজের পুরনো শাড়ি দেয়, কেউ স্নো সাবান দিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে। বাড়ির ছেলেরাও যেন ওর উপর একটু মনোযোগী। বোনদের বাদ দিয়ে রেণুই তারা নানা কাজে ডাকে রেণুকে, নানান শৌখিন কাজের খাটায়। দামি কলমটা রেণুর হাতেই ছেড়ে দিয়ে বলে, ধুয়ে এনে কালি ভরে দাও তো একটু। বিছানা পেতে দেওয়া, ফুলদানিতে ফুল সাজিয়ে রাখা, এসব কাজে রেণু আনাড়ি হলেও তাকে দিয়ে করিয়ে যেন বাড়ির ছেলেদের আনন্দ। বাড়ির মেয়েরা ঠাট্টা করে বলে, রেণু একা আমাদের সকলের জায়গা কেড়ে নিয়েছে। বউরাও পরিহাস করে, তোমাদের জায়গা ঠিকই আছে ঠাকুরজি, আমাদের নিয়েই ভাবনা। এমন ঠাট্টা পরিহাস বুঝার বয়স রেণুর হয়েছে। সেখান থেকে লজ্জায় পালিয়ে গিয়ে গিন্নিদের কাছে এসে বসে। এ সময় মাঝে মাঝে আপনি খোঁজখবর নিতে আসতেন। রেণুকে ডেকে জিজ্ঞাসা করতেন, কেমন আছো? রেণু হেসে বলতো, ভালোই। বাড়ির গিন্নিদের কাছে আপনি ওর প্রশংসা তখন শুনতে পেতেন। এমন শান্তশিষ্ট কর্মঠ ভালো মেয়ে আর হয় না। কিন্তু অবস্থাটা ক্রমে ক্রমে বদলাতে লাগলো। শোভাবাজারে চৌধুরীদের যে কাপড়ের দোকান আছে তাতে লাভের অঙ্ক কমে গেল। অফিসের ছাঁটাই মালের ফলে বাড়ির গুটি 2 ছেলে বেকার হলো। আর কলেজ থেকে নতুন যারা পাশ করে বেরোলো তাদের চাকরি ছোটার কোনো লক্ষণই দেখা গেল না। কাপড়ের দোকানে আর এমন নয় যাতে এত বড় পরিবারের খরচ বেশ ভালোভাবে চলতে পারে। এসবের বাইরে খবর আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু ভেতরে মেয়েদের ব্যাপারটা বোধহয় তেমন করে জানেন না। কারবারের অবস্থা খারাপ হওয়ার বড় কর্তা ছোট কর্তা দুজনের মেজাজই গেল বিগড়ে। সংসারে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি শুরু হলো। সবাই থমকে গেল, রেণুও বাদ পড়ে গেল। বড় কর্তা বললেন, ওসব বাবুগিরি বিলাসিতা চলবে না, খরচ কমাও। দোকানের 2জন কর্মচারীকেই ছাঁটাই করলেন। বাজারের পয়সা চুরি করে বলে চাকরটাকে বিদায় করলেন।
একটা ঝি ছিল, খাওয়া পড়া ছাড়া 10 টাকা করে মাইনে দিত। তাকেও বাদ দিলেন, বললেন নিজেরা কাজকর্ম করে খাও, এত বাবুগিরি চলবে না। বাইরের লোকজনদের মধ্যে রইল একটা ঠিকে ঝি আর রেনু। ওর ভয় হতে লাগলো, বরকর্তা তাকেও চলে যেতে না বলে, তাহলে সে কোথায় দাঁড়াবে? এই চৌধুরী বাড়ি ছেড়ে পৃথিবীতে আর কোথাও যেন কোনো জায়গা নেই, সে কথা রেনুর মনে হয়নি। রেনু নিজেই ইচ্ছা করে সংসারে বেশি বেশি কাজ করতে লাগলো। গিন্নি বউদের হাতে কাজ কেড়ে নেয়, রাধেই জল টানে, 20 জন লোকের রেশনের চালের কাঁকড় বাছে, পাছে কেউ তাকে অনাবশ্যক মনে না করে। তা অবশ্য কেউ মনে করলেন না। সংসারের অনেক কাজের ভারী গিন্নিমা ও রাতে ছেড়ে দিলেন। বিশেষ করে রান্নাঘরের ভাতটা প্রায় সম্পূর্ণই রেনুর উপর পড়ল। না পড়ে উপায় কি? বড় গিন্নি ছোট গিন্নি কারোরই ছেলেপুলে হওয়া বন্ধ হয়নি, আর বউদের তো সবে শুরু হয়েছে। তাছাড়া অসুখ বিসুখ তো আছে। মেয়েদের স্কুল কলেজ পড়া আর পরীক্ষার কড়াকড়ি বেড়েছে, তাদের পক্ষে সংসারের অন্যান্য কাজকর্ম করা পোষায় না। তাই স্বাভাবিকভাবেই রেনুকেই সব বুঝে নিতে হলো। আপনি তখন চাকরি বাকরি করে সভা সমিতি নিয়ে ব্যস্ত, আসবার অবশ্য আর বেশি পান না। তবু 2-4 মাস অন্তর মাঝে মাঝে এসে যখন জিজ্ঞাসা করতেন কেমন আছো রেনু, তার কাছ থেকে ওই একই উত্তর পেতেন, ভালো আছি বিমলদা। আপনি ব্যস্তভাবে চলে যেতেন, দ্বিতীয় প্রশ্নও করতেন না। যদি করতেন তাহলে তখনই হয়তো আপনি কিছু কিছু বুঝতে পারতেন। আমার মনে হয় জিজ্ঞাসা না করেই আপনি বুঝেছিলেন, কিন্তু কিছু কিছু করাটা আপনার পক্ষে সৎসাধ্য হয়নি। আপনি অবিবাহিত, মেশে থাকেন, নিজের নানা রকম ঝামেলা আছে। এসব জানতো বলেই রেনু আপনাকে কিছু খুলে বলতো না, ভাবতো অনর্থক বিরক্ত করে কী লাভ। আপনি ওর জন্য যথেষ্ট করেছেন, আরও যদি কিছু করার থাকে তা আপনি নিশ্চয়ই করবেন। গত বছর বড় কর্তার সেজো আর ছোট কর্তার মেজো মেয়ে দীপ্তি তৃপ্তি দুজনেই একসঙ্গে বিয়ে হয়ে গেল। সেই বিয়েতে আপনি নিমন্ত্রণ খেতে এসে বড়গিন্নির কাছে রেনুর নামে প্রথম নালিশ শুনে যান। রেনু আড়ালে দাঁড়িয়ে সব শুনেছিল। বড়গিন্নি আপনার কাছে বলেছিল রেনু সে আগের মতন শান্ত স্বভাব আর নেই, ভারী মুখ হয়েছে ওর, কথায় কথায় তর্ক করে, মুখে মুখে জবাব দেয়। আরও একটা গুণ বেড়েছে, রাস্তা ফেরিওয়ালা ডেকে হাসি গল্প করে। এই কথা শুনে আপনার যে ভুরু কুচকেল ছিলেন তা রেনুর চোখ এড়ায়নি। আপনি বলেছিলেন এসব তো ভালো নয় মাসিমা, আপনি ওকে শাসন করে দেবেন। আপনার এই কথায় রেনু বড় দুঃখ পেয়েছিল। ওর হাতে ছিল দইয়ের হাঁড়ি, ভেবেছিল সেটা রেখে এসে আপনাকে বুঝিয়ে বলবে। রেনু মাঝে মাঝে তর্ক করে, কথার পিঠে কথার জবাব দেয়, তা ঠিকই। তার একার ঘাড়ে সবাই সব কাজ চাপিয়ে দেয়। তার পান থেকে চুন খসলে যদি তা নিয়ে বকাবকি করেন, তাহলে একেবারে মুখ বুজে ও কী করে থাকে। সেও রক্ত মাংসের মানুষ, কিন্তু কোনো খারাপ কথা সে কাউকেই বলেনি। একদিন শুধু ছোট গিন্নিকে বলেছিল, এমন বিনে মাইনের ঝি আর পাবেন না। তিনি জবাব দিতে ছাড়েননি, বলেছিলেন যেখানে মাইনে পাস গেলেই পারিস, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আজকালকার দিনে খেতে পড়তে দিলে এমন কত গন্ডা পাওয়া যায়। সব কথাই আপনাকে বলবে ভেবেছিল, কিন্তু গিয়ে দেখে আপনি বিয়েবাড়ির পান মুখে দিয়ে চলে গেছেন। আপনি শুধু এক পক্ষের কথাই শুনে গেলেন, আর এক পক্ষের কিছুই শুনলেন না। সেজন্য রেনুর মনে সেদিন খুব দুঃখ হয়েছিল, অভিমান, এমনকি একটু রাগও হয়েছিল আপনার উপর। সুযোগ পেলে আপনি সেদিন অনেক কথাই রেনুকে আপনাকে বলতে পারত। চৌধুরীদের কারবারের অবস্থা আগের চেয়ে ভালো হওয়া সত্ত্বেও বাড়ির কাজকর্মের জন্য ওরা যে নতুন লোকজন রাখেনি, জল তোলা, বাটনা বাটা, দুবেলা রান্না সবই রেনুকে করাতে হচ্ছে, এই খবরটা আপনাকে সে জানাতো। আর ফেরিওয়ালাদের ডেকে গল্প করার কথা, তাও রেনু মুখেই আপনি তখন শুনতে পেতেন, কারণ ব্যাপারটা তখনও খুব ঘোরালো হয়ে ওঠেনি। ওদের সেই রমাকান্ত বোস স্ট্রিটের গলি দিয়ে কত ফেরিওয়ালাই তো যেত, কেউ জিনিস বেচতে, কেউ কিনতে চায়। ছিট কাপড়, বাসন, শিশি, বোতল, সোনপাপড়ি, চিনেবাদাম, ফুল, ধূপকাঠির ফেরিওয়ালারা সকলেই চৌধুরীদের কাছ দিয়ে যাতায়াত করতো। দুপুরবেলা এই বিকেলবেলায় এসে হাঁক দিত। বাড়ির বৌঝিরা দোরের কাছে এসে নেড়ে চেড়ে দেখত, দরদাম করত। কোনো কোনো দিন জিনিস রাখতো, বেশিরভাগ দিনই ফেরত দিত। সেদিন বিকেলবেলা নতুন বউ নীলিমা দোতলা থেকে বলল, রেনু, আমি চুল বাঁধছি ভাই, ধূপকাঠিওয়ালা এসেছে, 2 আনা ধূপকাঠি রেখে দে তো তোর কাছ থেকে, ওর কাঠিগুলো বেশ ভালো। বিকেলে জলখাবারের জন্য রেনুর সবে ময়দা মাখতে বসেছিল। তাড়াতাড়ি হাত ধুয়ে সদরের কাছে এসে দাঁড়ালো। 2 আনার ধূপকাঠি দিন তো। দাও, কথাটা ঠিক ওর মুখে এলো না রেনুর।
22-23 বছরের যুবক, লম্বা ছিপছিপে চেহারা, গায়ে একটা সিটের হাফ শার্ট, পায়ে একজোড়া স্যান্ডেলও আছে। একে চট করে তুমি বলা কি সহজ, হলোই বা ফেরিওয়ালা। 4 আনা দামের প্যাকেট যদি নেন সেগুলো আরও ভালো হবে। ফেরিওয়ালা একটু হেসে বলেছিল। রেনু বলেছিল, না না, আপনি 2 আনারটাই দিন। ফেরিওয়ালা আর কিছু না বলে 2 আনার ধূপকাঠি দিয়ে চলে গিয়েছিল। পরের দিন দুপুরবেলা একটু পরে ফেরিওয়ালা ফের এসে হাজির, ধূপকাঠি। রেনু দোরের কাছে গিয়ে এসে বললে, আজ আর দরকার নেই আমাদের, কাল যা দিয়ে গিয়েছিলেন তাই পড়ে আছে। ফেরিওয়ালাও বলল, অল্প করে নিন কিছু, কাল আপনাদের এখানে বউনি করায় আমার বিক্রি খুব ভালো হয়েছে। রেনু হেসে বলল, একথা বোধহয় সব বাড়িতেই একবার করে বলেন। ফেরিওয়ালাও হাসল, না না, সত্যি বলছি, আপনার হাতে প্রথম বউনি হওয়ায় কাল আমার খুব ভালো হয়েছে। এমন শুভ লক্ষণ যে রেনুর মধ্যে আছে সেই কথা এর আগে কেউ তাকে বলেনি। ভারী ভালো লাগলো ওর। বলল, দাঁড়ান, আমি পয়সা নিয়ে আসছি। সেদিন আর পয়সা চাইতে নতুন বৌদির কাছে গেল না রেনু, পুরনো বৌদের কাছেও নয়। ছোট্ট একটা বার্লির কৌটের মধ্যে 2-4 পয়সা করে নিজে যা সঞ্চয় করেছিল তার থেকে একখানা 2 আনি বের করে নিয়ে এলো। ফেরিওয়ালার রঙিন কাগজে মোড়া ধূপকাঠি আর একটা প্যাকেট ওর হাতে দিয়ে গেল। কাঠিগুলো সব রেনু নিজে নিল না, বাড়ির বৌদিদের 2-4টে করে বিলোতে লাগলো। নতুন বউ বলল, খুব যে ফুর্তি, এতক্ষণ ধরে কী গল্প হচ্ছিল ধূপকাঠিওয়ালার সঙ্গে? বারে কি আবার হবে? নীলিমা হেসে বলে, আমি সব শুনেছি। বড়গিনি ধূপকাঠিগুলোকে দেখিয়ে রাগ করতে লাগলেন, এই তো কাল কতগুলো ধূপকাঠি কিনে নিয়েছ নতুন বৌমা, আজ আবার কেন মিছিমিছি পয়সা নষ্ট করলে? নীলিমা জবাব দিল, আজ আর আমি কিনিনি মা, রেনু তার নিজের পয়সায় কিনেছে। বড়গিনি জবাব দিলেন, নিজের পয়সা পরের পয়সা বুঝি নে বাবু, পয়সা তো সব এক জায়গা থেকেই আসে। বাড়িসুদ্ধ সকলেরই যদি এমন বিলাসী হয়ে ওঠা হয়। কিন্তু বড়গিন্নির রাগ আর বকুনিতে রেনুর সেদিন মন খারাপ হলো না। তার কথার কোনো জবাবও দিল না রেনু। সন্ধ্যাবেলা বাড়ির কাজকর্ম সেরে, গা ধুয়ে চুল বেঁধে, একখানা ধোয়া শাড়ি পরে নিজের ঘরে ধূপকাঠি জ্বালালো। রান্নাঘর আর ভাড়ার ঘরের মাঝখানে ছোট্ট একটু খুপড়ির মতো জায়গা আছে, সেই ওর থাকার ঘর। আগে অবশ্য দোতলা একটি ঘরে ছোট্ট ছেলেমেয়েদের সঙ্গে সে থাকতো, কিন্তু বাড়ি 2টি ছেলের বিয়ে হওয়ায় ও ঘরের খুব অনটন হয়েছে। রেনু নেমে গেছে এই নিচের ঘরে। সন্ধ্যাবেলায় সে ঘরেই এই ধূপকাঠি জ্বালালো। খাওয়া দাওয়ার চুকতেই 11টা বাজলো। সকলেই ঘুমাতে গেল। ঘুমাতে ঘুমাতে 12টা, কিন্তু রেনুর চোখে ঘুম নেই। সে একটার পর একটা ধূপকাঠি জ্বেলেই চলেছে। তারপর রেনু প্রায়ই ধূপকাঠি রাখত। ধূপকাঠিওয়ালার সঙ্গে কিছু কিছু আলাপও চলতো। এসব ধূপকাঠি কি নিজের তৈরি করা যায় না? বাজারে থেকে কিনে আনতে হয়। টাকায় কত লাভ থাকে। ধূপকাঠিওয়ালা কখন বেরোয় কখন ফেরে, হলোই বা তার মা ছেলের সংসার চলে কি করে, এই সব সাধারণ কৌতূহল, তুচ্ছ কথাবার্তা। বড়গিন্নি এইটুকুই অত বড় করে সেদিন আপনার কাছে লাগিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা গোপন রইল না। ধূপকাঠিওয়ালার সঙ্গে রেনুর এই ঘনিষ্ঠতা শুধু ওদের বাড়ির নয়, পাড়ার সকলেরই চোখে পড়ল। ধূপকাঠি এ পাড়ায় বিক্রি হোক আর না হোক, ছেলেটি রোজই আসে, রেনুর জানলার ধারে এসে দাঁড়ায়। রোজ দুজনের কথা হোক আর না হোক, যেন দেখা হলেই যথেষ্ট। সারাদিন নানা কাজকর্মের মধ্যে রেনু এই মুহূর্তটির জন্য অপেক্ষা করে। রোজ সেই বিশেষ সময়টিতে জানালার কাছে আসে, 1 প্যাকেট করে ধূপকাঠি নেয়, কিন্তু ফেরিওয়ালা আর পয়সা নেয় না। রেনুর পয়সা দেওয়ার তেমন গরজও নেই। জানালার একটা শিক এমনি ভেঙে গিয়েছে, রেনু তাই বলে। কি সে নিজেই তুলে ফেলেছিল? চোরদের অভিযোগ তাই, জানি না। সেই বড় ফাঁক দিয়ে মাঝে মাঝে নাকি চায়ের কাপও রেনু ফেরিওয়ালার হাতে তুলে দেয়। ব্যাপারটা নিয়ে যে পাড়া নানা রকম কানাকানি হাসাহাসি চলছে তা আমিও লক্ষ্য করেছিলাম। তারপর কালকে ঘটনার কথা বলি। শনিবারের অফিস সকাল সকাল ছুটি হয়ে গেছে। বাড়িতে কাজ আছে বলে আমি আর কোথাও না গিয়ে তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু আপনাদের গলির মধ্যে ঢুকতে গিয়ে দেখি এগোতে আর পারিনি। ভিড়, গোলমাল, হইচই। সেই ধূপকাঠিওয়ালাকে ধরে চৌধুরীর পলায়নদের মতো 2টি ছেলে ঘুষির পর ঘুষি চালাচ্ছে। পাড়ার আর সব ছেলের বুড়োরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফেরিওয়ালার সেই মার ঠেকাতে বলছে, আগে আমার কথা শুনুন, আমরা বিয়ে করব ঠিক করেছি। পাড়ার সব মেয়ে পুরুষ হো হো করে হাসছে আর নানা রকম বাক্য ব্যঙ্গ বিদ্রুপ করছে। একজন তরুণ ছেলে আর একটি তরুণী বিয়ে করবে, এর চেয়ে পরিহাসের ব্যাপার সংসারে যেন আর কিছুই নেই। সেহেতু ছেলেটি ফেরিওয়ালা আর মেয়েটি বাড়ির ছি।
ছেলেটির পক্ষে নিয়ে 2-4 জন কথা বলতে যাচ্ছিল। লোকে এমন করে মন্তব্য শুরু করলে যে ঘরে চলে যেতে বাধ্য হলাম। শেষ পর্যন্ত ওরা ছেলেটিকে আধমরা করে ঘাড় ধরে গড়ি থেকে বের করে দিলে। বান্ডিল থেকে পড়া ধূপগুলি রাস্তায় ধুলোয় গড়াগড়ি রইল। দাদার কাছ থেকে ব্যাপারটা বেলায় তিনিও আমার উপরে একটু রাগ করলেন। ওদের তোরা এসবের মধ্যে যাওয়ার কি দরকার ছিল? আমি আর যাইনি, কিন্তু রেনুরও বাড়ি থেকে কি করে যেন পালিয়ে আমার কাছে চলে এসেছে। সামনাসামনি বাড়ি, ওর সঙ্গে আমার সামান্য মুখ চেনা ছিল, কিন্তু এখনও আমাকে এমন করে ধরেছে যেন আমি ওর চিরকালের চেনা। ওকে বলেছিলাম, তুমি যাও, কটা দিন চুপচাপ থাকো, তারপর যা হয় ব্যবস্থা করা যাবে। কিন্তু রেনু বলল, না দিদি, যারা ওকে অমন করে মেরেছে আমি আর তাদের বাড়িতে এক মুহূর্তও থাকবো না। দাদা শান্তশিষ্ট নির্বোধ মানুষ, তিনি বড্ড বিব্রত বোধ করছেন। চৌধুরীরা শাসাচ্ছে পুলিশ কেস করবে, তাতে অবশ্য সুবিধা করতে পারবে না। রেনুর বয়স 18 উতরে গেছে, কিন্তু আইন টাইন তো সবসময় বড় কথা নয়। বেশিরভাগ ক্ষেত্রে তা প্রলেপ হাতের অস্ত্র। রেনুর অনুরোধ আপনাকে সব কথা খুলে জানালাম। ছেলেটির নাম ও ঠিকানা ওর কাছ থেকে শুনে নিয়েছি। অজিত বিশ্বাস, বেলগাছিয়ায় উদ্বাস্তু কলোনিতে থাকে। আপনি যদিও চৌধুরীদের আত্মীয়, তবু আপনার উপর রেনু খুব ভরসা রাখে। সশ্রদ্ধা নমস্কার গ্রহণ করবেন। অনাধিকার চর্চার জন্য আর একবার মার্জনা চাইছি। ইতি বিনীতা মাধুরী সেনগুপ্ত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।